বিএনপি সরকার কতদিন টিকতে পারবে? যদি নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামরা যে প্রশ্ন গুরুতরভাবে উত্থাপন করছে এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে বিএনপির কপাল খারাপ। জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। জামাত এনসিপির ভাইরা, আপনাদের বলি, জুলুম কলে চলবে আপনাদের উপরে। এটাই উনার প্ল্যানের অংশ। জুলাইয়ের সাথে যুদ্ধ উনার প্ল্যানের অংশ। আপনি বিএনপি এলাদের আলাপগুলো দেখেন। আমার আর ইলিয়াসের সোশ্যাল মিডিয়া ইউটিউব বন্ধ করে দিবে, হাদির কব্বর উড়াই দিবে, আমাদের ধরে নিয়ে গিয়ে বিচার করবে। যে সবচেয়ে ভদ্রভাবে কথা বলতেছে বিএনপি, সেও বলতেছে অনেক হয়েছে, এবার থামেন, দেশটাকে শান্তি দেন, চুপ থাকেন। সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম তিনি আমাদের কাছে চাঁদাবাজির নতুন সংজ্ঞা দিয়েছেন এবং চাঁদাবাজিকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন যে যেটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয় সেটা চাঁদা নয়, এটা জোর করে নেওয়া হয় সেটা নাকি চাঁদা। এখন আমরা বুঝবো কি করে যে কোনটা সমঝোতা কোনটা জোর করে নেওয়া হয়? আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। প্রথমে আমরা শুরু করি ফাহাম আব্দুল সালামের একটা উক্তি দিয়ে। আপনারা ফাহাম আব্দুল সালামকে চেনেন, মির্জা ফখরুল ইসলামের জামাই। নির্বাচনের 2 দিন পরে তিনি জামাত সম্পর্কে একটি উক্তি করেছেন। তার উক্তিটা এরকম যে বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। সুতরাং এরা বিএনপিকে খুব বেশি উৎপাত করবে না, বরং তারা এমনভাবে রাজনীতি করবে, ভদ্রভাবে রাজনীতি করবে। বিএনপি তাদের সাথে নিয়ে কাজ করতেও আরাম বোধ করবে, সুবিধা পাবে এবং ভালো কাজও দেশে হবে। তার এই কথার একটা গুরুত্ব আছে। আসলেই বিএনপি অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা একটু চিন্তা করুন তো, চোখ বুঝে একটু চিন্তা করুন তো, যদি জামাত ইসলাম এখন বিরোধী দলে থেকে বিএনপিকে যে নিখুঁতভাবে হাঙ্গামা হইহুল্লোর বাদে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, ঠিক যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, বিএনপি কি এই কাজটা করতে দিত না। কি করত? বিএনপি তখন আওয়ামী লীগকে, এখন তো ডেকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে, তখন আরো কি করত? ডেকে এনে সাথে করে বিএনপি, আওয়ামী লীগ, শাহবাগ, বাম পাড়ার যত যারা যেখানে যেটা আছে সবগুলো গর্ত থেকে বের হয়ে এসে জামাতের পিছনে উঠে পড়ে লাগতো। ফলে জামাত ইসলাম 2-3 মাসও তার জন্য ক্ষমতা কন্টিনিউ করা সো ডিফিকাল্ট হয়ে যেত। তো এইটা আমার আপনার চেয়ে আমার আল্লাহ খুব ভালো জানেন না? আমার আল্লাহ খুব ভালো জানেন যে সম্ভব না এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা দিলে তাদেরকে একেবারে চতুর্দিক থেকে ওরা একটা ছাগল হয়ে থাকবে আর শিয়ালের দলগুলো চতুর্দিক থেকে এসে ওদেরকে ঘিরে খেয়ে ফেলবে। যার কারণে আল্লাহ বললো যে ওদের একটু দুর্বলতাও আছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে। আল্লাহ ওদেরকে সুযোগ দিলেন যে এই ক্ষমতার কাছাকাছি এনে দিলাম এবং অনেকটা দেখিয়ে দিলাম। এখন কোথায় কোথায় ঘাটতি আছে সেইগুলো বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো, করে এই 5টা বছর বের করো, তারপরে আগামীবার আবার জনগণের সামনে যাওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য প্রস্তুত হও, তখন আমি তোমাদেরকে সহযোগিতা করব, তার আগে নয়। কারণ আল্লাহ অযোগ্যকে, সে যত বড় ইমানদার হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় দিনদার হোক, অযোগ্য কাউকে আল্লাহ মানুষের সেবা করার দায়িত্ব দেন না। এটা আল্লাহর সুন্নত নয়। জামাত ইসলাম কিন্তু কোনো রকম হই হাঙ্গামা কিচ্ছু করবে না। শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বিএনপি ধারণ করে তাহলে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা আগামী 5 বছর কোনো ব্যাপারই হবে না। এখানে বরং আওয়ামী লীগ, ইন্ডিয়া কেউ এসে কিছু করতে পারবে না। এখন বিএনপি যদি জামাত থেকে এই ফ্যাসিলিটিটুকু না নিতে পারে, এটা বিএনপির ব্যর্থতা, একান্তই ব্যর্থতা। তাদের ওই অযোগ্য মন্ত্রীদের, এমপিদের ব্যর্থতার কারণে এটি হবে।
নিশ্চয় তারেক রহমান এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। এখন এই যে বললাম জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপি করে দেবে, সেটা কিভাবে? জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এইখান থেকে উল্টা দিকে হাঁটার। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন মনে করুন, গত বছরে যখন সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, মনে আছে? তিনি কিন্তু দ্বিতীয়বার উঠলেন, পারলেন না। তৃতীয়বার উঠে ওই ফ্লোরে, মানে যেখানে বক্তব্য দেয় ওই ফ্লোরে বসে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছিলেন, খুব ফোর্স ক্রিয়েট করে, সেটি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা কোনো সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবেন না, এবং কোনো প্রকল্প হাতে পেলে প্রকল্প শেষে জনগণের সামনে তার হিসাব হাজির করবেন। মনে আছে? আচ্ছা, এই ঘটনার পরে নির্বাচনের 2 দিন পরেই শিশির মনির এইটাকে আবার সামনে আনলেন। শিশির মনির বললেন যে জামাত ইসলামের কোনো এমপি আমরা যে পূর্বে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণার উপরে স্থির আছি, আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করব না। যেহেতু তখন তো এমপি হয়ে গেছে, শপথও নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা বিষয়, এইটা শোনার সাথে সাথে তো বিএনপির কপালে ভাঁজ পড়ে গেছে, বিএনপির এমপিদের মানে তাদের থরথরি কম্প হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? জনগণকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট জনগণের ভিতরে তাদের কাজ করতে হবে না? তখন সালাউদ্দিন আহমেদ, আপনারা শুনেছেন, তিনিও ঘোষণা দিলেন যে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা কোনো ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করব না, আমরা কোনো সরকারি প্লটও গ্রহণ করব না। কার কথা বললেন? এটাকে বলা হচ্ছে কাউন্টার পলিটিক্স। অর্থাৎ খাইস্টা মার্কা বিরোধী দল যদি হতো তাহলে ওরাও চোর এরাও চোর, তখন ওই ভাগে যোগে চুরি করতো। তো এখন তো বাধ্য হয়ে তাকে এই ঘোষণা দিতে হয়েছে রে ভাই, এটা তো অল্প ঠেলায় বলে নাই। এখন একদিকে সরকারি দল যখন প্লট নেবে এবং গাড়ি নেবে ট্যাক্সবিহীন, আর অপরদিকে বিরোধী দল যখন সেটাকে অ্যাভয়েড করবে, মানুষের ভিতরে মেসেজ চলে যাবে না, পরিষ্কার মেসেজ, একেবারে সংক্রমকের মতো দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ঠিক আছে, দাঁড়াও আমরাও আসছি, এরকম পরিস্থিতি তৈরি হবে আর কি। তো সেটা ঘোষণা দিলেন। এরপরে আরেকটা ঘটনা কিন্তু জামাত ইসলামের এমপিরা বিভিন্ন জায়গায় তারা যেখানে যেখানে এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই তারা ঘোষণা দিয়েছে যে এই এলাকায় এই যে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, সবজির বাজারে চাঁদাবাজি, মাছের বাজারে চাঁদাবাজি, নদীর ঘাটে চাঁদাবাজি, বালুর ঘাটে চাঁদাবাজি, এইগুলো আর চলবে না। এবং ওই স্ব জেলার এলাকার যারা টিওনো নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কিন্তু সেইটা ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন আমরা কুমারখালীর কথাই বলতে পারি, খোকসা কুমারখালী, যেটা কুষ্টিয়া 4 আসন, সেখানে আফজাল হোসেন যখন ঘোষণা দিলেন, সেই সাথে খোকসা কুমারখালীর টিওনো মহোদয়ও কিন্তু একসাথে ঘোষণা দিলেন যে এইখানে আজ থেকে টেম্পো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না, বাধ্য হবে। এখন যখন জামাতের এমপি গুলো কোন রকম চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সহ্য করবে না, কোন প্রকল্প বরাদ্দ পেলে সেই প্রকল্পের কাজ শেষে যখন জনগণের সামনে সেই হিসাব হাজির করবেন, তখন কি বিএনপির এমপি গুলো কি চুপ করে থাকতে পারবেন? কোনো মতো অবস্থায় না, কোনো মন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। যদিও ইতিমধ্যেই চাঁদার সংজ্ঞা পাল্টেছে। ঢাকা 10 আসন থেকে যিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন রবিউল ইসলাম রবি, তিনি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও আছে। তো তিনি বলেছেন যে সড়কে, এই যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, সড়কে যদি নেগোসিয়েশনের ভিত্তিতে অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি টাকা নেয়, এটাকে চাঁদা বলা যাবে না। চাঁদার নতুন সংজ্ঞা, আপনারা কিন্তু এটা মাথায় রাখেন, এটা হচ্ছে চাঁদার নতুন সংজ্ঞা। অর্থাৎ কাউকে মাইরের ভয় দেখাবেন, দেখানোর পরে সে রাজি হয়ে আপনাকে যা চাইবেন সেটা দিয়ে দেবে, ওইটা তখন চাঁদার ভিতরে পড়বে না। ঠিক আছে, ওইটা তখন হয়তো হাদিয়া হবে বা অন্য কিছু হবে। যাই হোক, এই যে একটা বিষয়। এরপরে আরো একটা বিষয় দেখেন, জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটে ইসলামী দলগুলো একত্রিত হবার কারণে বিএনপিকে কিন্তু বাধ্য হয়ে বারবার তাকে এই ইসলামী ভাবধারার কথাবার্তাগুলো বলতে হচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত একটা মনোগ্রাম লাগানো হয়েছে। এটি কিন্তু আগের সরকারের সময় ছিল না। এবং সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। যদিও এই ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে কিনা জানি না, তবে তারা ইসলামের বাইরে কোনো কাজ হবে করতে গেলে তাদেরকে বারবার ভাবতে হবে। এরপরে
জামাত আমির একটি কথা বলেছিলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমরা শাসক হতে আসি নাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্বশীল হতে চাই, আমরা দায়িত্বশীল হতে এসেছি, দায়িত্ববান হতে। বিএনপি সরকার কতদিন টিকতে পারবে? যদি নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামরা যে প্রশ্ন গুরুতরভাবে উত্থাপন করছে এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে বিএনপির কপাল খারাপ। বিএনপি বেশি দিন টিকতে পারবে না, সর্বোচ্চ 1.5 বছর। এমনিতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাকে শপথ পড়ান তিনি বেশি দিন টিকতে পারেন না। দেখেন, আমরা চাই দেশটা স্থিতিশীল ভাবে চলুক। এখানে বিএনপির জন্য একটা আনন্দের খবর যে বিরোধী দল জামাত তারা উল্টোপাল্টা কিছু বা জোরালো কিছু করবে না বা করার সক্ষমতা নেই। এই জন্য বিরোধী দল হিসাবে জামাত বিএনপির জন্য একটা সেফ জোন। কিন্তু এনসিপি তো আছে, এনসিপি তো বিরোধী দল হিসাবে মারতাঙ্গা বিরোধী দল হবে, এটা আমার ভবিষ্যৎবাণী। আওয়ামী স্টাইলে বিরোধী দল হবে। এমনকি ওই যে আওয়ামী লীগের কথা ছিল যে একদিনও শান্তিতে দেশ চালাতে দিব না, শেখ হাসিনা ঘোষণা ছিল বিএনপি সরকারের বিরুদ্ধে, এবং আসলেও দেয়নি, হরতাল অবরোধ করে একদম তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছিল। এটা এনসিপি পারবে আমার বিশ্বাস। কিন্তু এখন পর্যন্ত জামাতের যে গতিবিধি, মিউ মিউ বিড়ালের মতো গতিবিধি জামাতের বিরোধী দল হিসেবে, তো সেই জায়গায় এনসিপি যতটা জোরালো কথা বলছে জামাত ততটা জোরালো কথা বলছে না, দ্যাটস ডিফারেন্ট। বাট এই নির্বাচন কেমন নির্বাচন ছিল? 24 সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে আমরা বলতাম, এটা বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় স্পষ্টভাবে বলেছিলেন এটা ভারত চীন রাশিয়ার নির্বাচন। তো এবারকার নির্বাচন সম্পর্কে নাহিদ ইসলাম বলছেন এই নির্বাচন বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে হয়েছে। এর মানে বাংলাদেশ নিয়ে যে বিশ্ব রাজনীতির খেলা, ওই খেলা থেকে বের হতে আমরা পারিনি, জাস্ট খেলোয়াড় চেঞ্জ হয়েছে। আগে খেলতো আওয়ামী লীগ, এখন খেলেছে বিএনপি, এবং এখানেও আওয়ামী লীগ খেলেছে। হ্যাঁ, আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি বরিশাল অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, বরিশাল 1 থেকে শুরু করে বিভিন্ন এলাকায় একদম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির বৈঠক হয়েছে, ভার্চুয়াল মিটিং হয়েছে, এবং দেশে যারা আছে তাদের সাথে মিটিং হয়েছে। ইউনিয়নে আওয়ামী লীগের লোকজনকে ভারত থেকে পালাতক আওয়ামী লীগ নেতারা বার্তা দিয়ে দিয়েছে যে ধানের শীষে ভোট দাও এবং না ভোট দিয়ে আসো। তো দর্শক, আওয়ামী লীগ এই নির্বাচনের দৃশ্যপটে ছিল, এটা দিবালোকের না স্পষ্ট। না ভোটের সমীকরণ মিলালেই আপনি পাবেন। এবং জামাতকে ঠেকাতে, জামাতের দৃশ্যমান জনপ্রিয়তা বেশি ছিল, কিন্তু জামাতকে ঠেকাতে আওয়ামী ভোটের সমীকরণ কাজ করেছে। কিন্তু পর্দার অন্ত, এটা তো ওপেন এবং এটা বৈধ। আওয়ামী লীগের লোকজনের ভোট দেওয়া তো আর হারাম না, নিষিদ্ধ না। অতএব আওয়ামী লীগের লোকজন যদি বিএনপিকে ভোট দেয়, এটা 100% বৈধ, এবং এটা বিএনপির একটা অর্জন যে তারা আওয়ামী লীগের ভোট ম্যানেজ করতে পেরেছে। ইটস ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট যে বিএনপি এটা পেরেছে, জামাত এটা পারেনি। ইটস ফেইলিউর অফ জামাত ইসলামী। কিন্তু পর্দার অন্তরালে যে গোপন খেলা, কারচুপি, পাতানো নির্বাচন, সাজানো নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, অতি সূক্ষ্ম কারচুপি, এটা হচ্ছে হারাম, এটা অবৈধ। এই কাজের সাথেও আওয়ামী লীগ জড়িত ছিল এবং ভারত জড়িত ছিল, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ রিলেভেন্স হওয়ার চেষ্টা করছে। কিন্তু না, যদি আসলেই সেই 24-এর ডামি নির্বাচনের মতো নাহিদ ইসলামরা যেটা বলছেন ভারত চীন রাশিয়া নির্বাচন, এবার নাহিদ ইসলামরা বলছেন বিএনপি আওয়ামী লীগ ও ভারতের নির্বাচন, এটা যদি হয়ে থাকে তাহলে মেয়াদ 1.5 বছর। কারণ এভাবে নির্বাচন করে ক্ষমতায় টেকা যায় না। সুন্দরভাবে দেশ শাসন করতে হলে প্রকৃত অর্থে জনগণের লেজিটিমেসি লাগে। আওয়ামী লীগ যেরকম অবৈধভাবে ক্ষমতায় এসে পাতানো নির্বাচন, সাজানো নির্বাচন করে টিকতে পারেনি। যদি আসলেই এটা হয়ে থাকে, আমরা একদম চূড়ান্ত প্রুফ পাওয়ার আগে বলতে পারি না, এখন পর্যন্ত যেটা সেটা স্পেকুলেশনস, কিন্তু তথ্য প্রমাণ যদি বের হয় আসলে এটা ছিল পুরোপুরি একটা মেটিকুলাস ডিজাইন, সাজানো পাতানো নির্বাচন, এবং নেপথ্যে ছিল ভারত, আওয়ামী লীগ, বিএনপি, তাহলে এই সরকার টিকতে পারবে না। জামাত তেমন কিছু করতে না পারলে অন্য শক্তি ঠিকই এখানে রিপ্লেস হবে। এমনকি এখানে মূল যে বিষয়টা দেখেন, যদি নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু না হয়ে থাকে, সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম তিনি আমাদের কাছে চাঁদাবাজির নতুন সংজ্ঞা দিয়েছেন এবং চাঁদাবাজিকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন যে যেটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয় সেটা চাঁদা নয়, যেটা জোর করে নেওয়া হয় সেটা নাকি চাঁদা। এখন আমরা বুঝবো কি করে যে কোনটা সমঝোতা, কোনটা জোর করে নেওয়া হয়? বাংলাদেশের 95% মানুষ বা 99% মানুষ তারা কিন্তু চাঁদা দিয়ে দেয়। কারণ একটা পরিবহন সেক্টরে বলেন, দোকানে বলেন, বা যে কোনো জায়গায় বলেন, যখন চাঁদাবাজরা আসে তখন দোকানিরা জানে যে এই চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এসেছে এবং এদের বিরুদ্ধে কোনো কথা বলে কিন্তু কিচ্ছু করা যাবে না। আপনি চাঁদা দিবেন না, কতক্ষণ পরে দেখবেন কিছু পোলাপান এসে দোকানটাকে ভাঙচুর করে দিয়ে যাবে। যেই টাকা চাঁদা দেওয়া লাগতো তার চেয়ে বেশি মালামাল তারা নষ্ট করে যাবে। আপনি থানায় ফোন দিবেন, থানা বলে যে দেখছি, থানা এফআইআর নিবে, তারপরে আর কিছু করবো না, কারণ ওই চাঁদার একটা ভাগ থানায় পায়।
হ্যাঁ, পরিবহন সেক্টরে আপনি দেখেন যে কারওয়ান বাজার থেকে যখন বাংলাদেশের বিভিন্ন স্পটে ট্রাকগুলো যায়, ওই ট্রাকগুলোকে রাস্তার কতক্ষণ পর 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 আটকায়। মনে করেন যে একটা বাড়ি আছে, আমি আগে দেখেছি আওয়ামী লীগের আমলে, সেই উদাহরণটাই দিই, যে একটা বাড়িতে মনে করেন যে 30 বা 20-25 জন ছেলেপেলে আছে ইয়াং, তারা ছাত্রলীগ বা যুবলীগ করতো। তারা চিন্তা করে যে এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে অনবরত মালবাহী পরিবহনের গাড়িগুলো যায়, এখন এদেরকে যদি আটকে আমরা টাকা উঠাই তাহলে তো ভালো হয়, কারণ অনেকেই তো এটা করে। তখন তার স্থানীয় প্রেস থেকে একটা কার্ড ছাপায় যে অমুক শ্রমিক কল্যাণ সংস্থা বলে, সেই ট্রাক আটকায় বলে যে 500 টাকা দাও, 1000 টাকা দাও। হ্যাঁ, তখন যদি ট্রাক ড্রাইভার না দেয়, 95% বা 99% দিয়ে দেয়, যদি না দেয় তাহলে ওই ট্রাকটাকে ছেড়ে দেয় এবং ফোন করে আধা কিলোমিটার সামনে আবার একজন আছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।